প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, সিএমআই স্কুলের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের প্রথম পর্ব। আজকে আমরা বহুপদী বা বহুপদী সমীকরণের বেসিক ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব। বহুপদী কি? বহুপদী হচ্ছে বহুপদ বিশিষ্ট যে রাশি, বহুপদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলা হয়। সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে এক বা একাধিক পদ সমন্বিত বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। অর্থাৎ একটা বীজগাণিতিক রাশিতে যদি এক বা একাধিক পদ থাকে তবে সেটাকে বহুপদী বলা হবে। তবে একটা শর্ত পূরণ করতে হবে, সেটি হচ্ছে বহুপদীর ভিতর যে পদগুলো থাকবে সেই পদগুলো এক বা একাধিক চলকের হতে পারে, সেটা এক চলকের বা একাধিক চলকের, কেবলমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই কথাটা এখানে সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে চলকের ঘাত এবং ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত হবে এই পদগুলো। মনে করো এক চলকের যদি একটা বহুপদী হয়, মনে করো এক্স চলকের একটা বহুপদী, সেই এক্স এর পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ পাওয়ার হিসেবে এখানে বসতে পারে 0, 1, 2, 3, এরকম যে কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। মনে রাখতে হবে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কখনোই হবে না এবং কোনো ভগ্নাংশ পাওয়ারও হবে না। এরকম চলকের পাওয়ার হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এই চলকের পাওয়ার বিশিষ্ট যে পদগুলো রয়েছে সেগুলো কোনো একটা ধ্রুবকের সাথে গুণফল দ্বারা গঠিত হতে পারে। যেমন 2x² প্লাস 3x প্লাস 5, এটা একটা বহুপদী। এখানে দেখা যাচ্ছে যে এই যে 2x², এটা একটা x চলকের দ্বিঘাত একটা পদ, যেখানে 2 হচ্ছে এর সহগ বা 2 একটা ধ্রুবক সংখ্যা সহ এখানে গুণফল হিসেবে চলকটা বসেছে। এখানে 3x, এটা হচ্ছে একটা x চলকের একঘাত বিশিষ্ট একটা পদ, যেখানে 3 হচ্ছে এর ধ্রুবক বা এখানে সহগ, এবং 5 এখানে দেখো কোনো চলক না থাকলেও এটা কিন্তু আসলে একটা বহুপদীর পদ। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে কল্পনা করে নিতে পারি x এর পাওয়ার 0 হিসেবে আছে, দ্যাট মিন 1 হিসেবে 5 এটা আছে। তার মানে x এর পাওয়ার 0, 1, 2 এরকম করে অঋণাত্মক কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এবং সেই x এর সামনে কোনো একটা ধ্রুবক পদ গুণফল আকারে থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন হতেই পারে যে বহুপদী নয় কারা? আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সাপোজ এরকম যদি একটা উদাহরণ দিই, 3x² প্লাস 9/4x³ প্লাস 5x, এটি কিন্তু বহুপদী নয়। কারণ কি? এখানে এই পদটা আমাদের শর্ত পূরণ করতেছে, এই পদটা শর্ত পূরণ করতেছে, বাট এই পদটা কিন্তু শর্ত পূরণ করতেছে না। কারণ কি? এখানে x এর পাওয়ার হিসেবে আছে -3, যেটা হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা বহুপদীর পদ হতেই পারে না। আবার একইভাবে ax, ex এরা কিন্তু বহুপদীর পদ হতে পারে না। একইভাবে ln x এরাও কিন্তু বহুপদীর পদ হতে পারে না। কারণ হচ্ছে কি? এখানে এক্সটা কিন্তু চলক হিসেবে নয়, একটা পাওয়ার হিসেবে আছে। অর্থাৎ এক্স এর সাথে যে দুইটা শর্ত পূরণ করা লাগে, যে একটা হচ্ছে অঋণাত্মক পাওয়ার থাকবে এক্স এর এবং সেটা একটা ধ্রুব পদ দ্বারা গুণফল আকারে থাকবে, সেই শর্ত কিন্তু এরা পূরণ করতেছে না। তার মানে এরা বহুপদীর পদ হতেই পারে না। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে বহুপদী কারা হতে পারবে এবং কারা হতে পারবে না। বহুপদীর আদর্শ রূপ হিসেবে আমরা এরকম একটা বীজগাণিতিক রাশির কথা চিন্তা করতে পারি, যেখানে সবথেকে বড় পাওয়ার হচ্ছে xn থেকে শুরু, তারপরে xn-1, x-2, এভাবে x⁴ পর্যন্ত যেতে থাকবে। এখন এই একটা বহুপদীর মধ্যে কয়েকটা পদ খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে বহুপদীর ঘাত বা মাত্রা। বহুপদীর সর্বোচ্চ পাওয়ার যত, সেটাই হচ্ছে ওই বহুপদীর ঘাত বা মাত্রা। যেমন x² প্লাস 5x প্লাস 6, এরকম একটা বহুপদীর মধ্যে সবথেকে বড় পাওয়ার হচ্ছে x², দ্যাট মিন 2 হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ার, তার মানে এর ঘাত হচ্ছে 2। আবার
এই বহুপদীর মুখ্য পদ হচ্ছে প্রথম যে পদটা, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা, সেটি হচ্ছে তার মুখ্য পদ। অর্থাৎ এই বহুপদীর এক্স স্কোয়ার হচ্ছে মুখ্য পদ। একইভাবে এই বহুপদীর p0 এটি হচ্ছে মুখ্য পদ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুখ্য সহগ। খুব সিম্পল কথা, মুখ্য পদের সাথে যে সহগটা থাকবে সেটি হচ্ছে মুখ্য সহগ। যেমন এক্স স্কোয়ারের সাথে সহগ হিসেবে আছে 1, তার মানে এখানে মুখ্য সহগ হচ্ছে 1। একইভাবে এই বহুপদীর কথা যদি আমরা চিন্তা করি তাহলে মুখ্য পদ হচ্ছে p0 এখানে p0 হচ্ছে মুখ্য সহগ। সর্বশেষ ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে এক্স বর্জিত পদ যেটা, সেটি হচ্ছে ধ্রুবপদ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ধ্রুবপদ। এখন আসি বহুপদী সমীকরণ। একটা বহুপদ বিশিষ্ট বীজগণিতিক রাশিকে যদি আমরা একটা সমীকরণের অংশ হিসেবে নিই তাহলে বহুপদী সমীকরণ হয়ে যায়। অর্থাৎ একটা ইকুয়াল চিহ্নর দুই পাশে দুইটা সাইড নিলেই আমাদের একটা বহুপদী সমীকরণ হয়ে যাবে। এটি হচ্ছে বহুপদী সমীকরণ একটা আদর্শ রূপ, যেখানে p0xn থেকে শুরু করে একদম x⁻0 পর্যন্ত আছে, এবং এটা হচ্ছে একটা সমীকরণের একটা সাইড, বাম পক্ষ এবং ডান পক্ষ =0। এটি হচ্ছে বহুপদী সমীকরণের আদর্শ রূপ। এখন আসি বহুপদী সমীকরণের গজের উপপাদ্য। সেটা বলা হচ্ছে এরকম যে f(x)=0, অর্থাৎ যে কোনো বহুপদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি যদি 0 হয়, সেই সমীকরণের কমপক্ষে একটি মূল থাকবে। এবং এখানে আরেকটা কথা এখানে জুড়ে নেই, সেটি হচ্ছে সর্বোচ্চ কতটি মূল থাকবে সেটা নির্ভর করবে এই f(x) যে বহুপদটা আছে তার সর্বোচ্চ পাওয়ার যত, অত হচ্ছে তার মূল সংখ্যা। তার মানে n পাওয়ার বিশিষ্ট বা n ঘাত বিশিষ্ট একটা বহুপদীর মূল সংখ্যা থাকবে n সংখ্যক মূল থাকবে। এখন এই দুইটা কথা যদি আমরা একটু সমন্বয় করি যে একটা সমীকরণের কি করে কমপক্ষে একটি মূল থাকে, আমরা যদি চিন্তা করি যে x এর পাওয়ার সর্বনিম্ন হতে পারে 0, আমরা জানি যে x এর পাওয়ার সর্বনিম্ন হতে পারে 0। এটি যদি একটা সমীকরণের বামপক্ষ হয়, অর্থাৎ আমরা যদি মনে করি যে এদিকে আছে 5 × x⁻0, তাহলে কিন্তু 5 0 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আসলে সম্ভব নয়। তার মানে x এর পাওয়ার 0 হইলে কমপক্ষে 0টা মূল থাকার কথা, তাহলে x এর পাওয়ার 0 হলে 0টা মূল থাকতেছে না। কারণ কি? কারণ একটা মূল কমপক্ষে থাকতেই হবে, অর্থাৎ x এর পাওয়ার কমপক্ষে 1 হতেই হবে। এখন x এর পাওয়ার যে কোনো একটা পাওয়ার যদি আমরা নিই, x³ + 3x² + 5x + 6 = 0, এরকম একটা সমীকরণ যদি আমাকে দেওয়া হয়, সেই সমীকরণে আমি সর্বোচ্চ পাওয়ার দেখতেছি 3, তার মানে এই সমীকরণের মূলও থাকবে 3টা। একটা সমীকরণে 3টা মূল থাকার অর্থ হচ্ছে ওই সমীকরণের 3টা সমাধান থাকবে, সেটা যে ধরনেরই সমাধান হোক না কেন, বাস্তব হোক, কাল্পনিক হোক, যাই হোক না কেন, একটা সমীকরণে 3টা সমাধান থাকবে। তার মানে হচ্ছে ওই 3টা মান দ্বারা ওই সমীকরণটা একদম সিদ্ধ হয়ে যাবে। এখন আরেকটা টার্ম আমরা দেখতে পাচ্ছি অভেদক। অভেদক কথাটার মানে হচ্ছে যদি কোনো একটা সমীকরণের n সংখ্যকের থেকে বেশি মূল থাকে। আমরা তো জানলাম যে একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত, অত সংখ্যক মূল থাকবে, অর্থাৎ অতগুলো মান দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হবে। কিন্তু যদি এমন হয় যে একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার থেকে বেশি সংখ্যক সংখ্যা দ্বারা বা বেশি সংখ্যক মান দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই সমীকরণটা আর বহুপদী সমীকরণ থাকবে না, সেটি হয়ে যাবে একটা অভেদক। আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, x² - 4x + 4 + x - 2 2 = 0। এখানে খেয়াল করে দেখো যে x² হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এখানেও x² আছে, তার মানে x এর পাওয়ার সর্বোচ্চ 2, তার মানে এই সমীকরণের 2টা মূল থাকার কথা। কিন্তু আমরা এই সমীকরণটায় x এর যে কোনো মান বসাই না কেন, সেই মানের জন্য এই অংশটাতে যত মান পাবো এই অংশটাতে অত মান পাবো, এবং সেটা বিয়োগ হয়ে =0 হবে। অর্থাৎ x এর মান 2টার থেকেও বেশি অসংখ্য মানের জন্য এই সমীকরণটা সত্য হয়ে যাচ্ছে। তার মানে এটি একটি বহুপদী সমীকরণ নয়, এটি x এর যে কোনো মানের জন্য যেহেতু সত্য, তার মানে এটা হচ্ছে একটা অভেদক বা বীজগণিতিক সূত্র। আজকের পর্বটা সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা, যেটা কিনা একটা বেসিক কথা, সেটা দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ আলজেব্রা, অর্থাৎ এমন একটা বীজগণিতিক সূত্র যেটাকে কিনা বীজগণিতের মৌলিক উপপাদ্য হিসেবে ধরা হয়। তার মানে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। যত বীজগণিতিক সূত্র আছে সবগুলোর
ফান্ডামেন্টাল থিওরেম ধরা হয় এই সূত্রটাকে, এবং সেই সূত্রটা আবিষ্কার করেন বিখ্যাত গণিতবিদ যাকে প্রিন্স অফ ম্যাথমেটিশিয়ান বলা হয়, কার্ল ফ্রেডরিক গজ। তিনি এই সূত্রটা আবিষ্কার করেন যে কোনো একটা সমীকরণের যদি একটা জটিল মূল পাওয়া যায় তবে এর সঙ্গে আর একটা অনুবন্ধী জটিল পাওয়া যাবেই যাবে। অর্থাৎ একটা সমীকরণের মূল যদি 3 + 4i হয় তাহলে 3 - 4iও ওই সমীকরণের মূল অবশ্যই হবে। অর্থাৎ জটিল মূলগুলো কখনো একা একাই থাকে না, অবশ্যই তার অনুবন্ধী জটিল সহকারেই থাকবে। এবং আর একটা সূত্র হচ্ছে যে একটা মূল যদি অমূলদ মূল পাওয়া যায় তবে অপরটিও তার অনুবন্ধী অমূলদ পাওয়া যাবে। যেমন আমরা যদি 3 + √5 এরকম একটা মূল যদি পেয়ে যাই তার মানে সেখানে অবশ্যই 3 - √5 অবশ্যই পাওয়া যাবে। মূলদ কোনো মূলের অনুবন্ধী যে মূলটা পাওয়া যাবে সেটা অবশ্যই থাকবে। সেই মূলটা যদি এরকম হয়, শুধুমাত্র √7 এরকম যদি কোনো মূল পাওয়া যায়, এটিও তো একটা অমূলদ মূল। তার মানে এই মূলটা যদি কোনো সমীকরণে মূল হয় তাহলে এর সঙ্গে -√7 মূলটা অবশ্যই থাকবে। অর্থাৎ অনুবন্ধী জটিল বা অমূলদ মূলগুলো সবসময় একই সমীকরণের অংশ হয়, একই সমীকরণ থেকে পাওয়া যায়।